আমরা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে যারা স্বামী বীরেশ্বরানন্দ মহারাজের ঘনিষ্ঠ সম্পর্কে ছিলেন তাদের স্মৃতিচারণ শুনছিলাম। যেন সেই পুরনো দিনগুলি নতুন করে চোখের সামনে যেন ফুটে উঠছে। তিনি বলতেন একটি কথা, যে এখন তোমরা সব প্রেসিডেন্ট করেছ, আর গোড়ার দিকে অদ্বৈত আশ্রমে বইয়ের বোঝা বয়ে বয়ে কাঁধে কড়া পড়ে গেছে। তখন মায়াবতীর শহরের সেন্টার হিসেবে কলকাতায় শাখা ছিল, আর কলেজ স্ট্রিট মার্কেটের দোতলার উপরে বইয়ের দোকান ছিল। তিনি ওই দোকানে সেই বই নিয়ে যাওয়া অনেক সময় নিজেও ঘাড়ে করেও নিয়ে গেছেন। তখন কর্মী ছিলেন, সম্ভবত সে সময় স্বামী আত্মবোধানন্দ অধ্যক্ষ ছিলেন, উনি কর্মী ছিলেন। সেই অবস্থায় ওকে প্রথম দেখেছি। তারও আগে অবশ্য তার জীবনে পড়তে পড়তে দেখলুম শ্রী মায়ের যখন দেহাবসান হয়, এখানে বেলুড় মঠে তাঁর অগ্নি সৎকার করা হয়, উনি উপস্থিত ছিলেন। কিন্তু অনেক সাধুর ভেতরে সে সময় ভালো করে পরিচয় হয়নি, বুঝতে পারি। মায়াবতীর ব্রাঞ্চ সেন্টার কলকাতায় কর্মী হিসাবে প্রথম যেন তাকে দেখছি। খুব হিউমারাস, খুব অনেক হাসি তামাশার কথা, কর্মনিষ্ঠা। কোন কর্মেতেই এটা যে আমাদের উপযুক্ত কর্ম নয় এরকম হিসেব কখনো নেই। ওই যে আগেই আমাদের যেমন বলেছেন স্বামী বন্দানন্দ, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত, সত্যি সত্যি এইরকম সব কাজই তখনকার দিনে করতে হতো এবং সকলের তার জন্য না। এখন দেখুন পড়ে যে যখন তিনি ম্যাড্রাস মঠে ছিলেন কর্মী হিসেবে, অনেকদিন তিনি রান্নাও করেন। সবচেয়ে দুষ্কর কাজ সেটা। আরো অন্য কাজ তো করেছেন। আমরা ওই পরিচয় এখানে আসার পর থেকে পাইতাম, দেখি সব কাজেই অগ্রণী আর অদ্ভুত তীক্ষ্ণ বুদ্ধি। সেই বুদ্ধি তাকে যেন সাধারণ ভাগ থেকে একটু ভিন্ন করে রাখে, এত বুদ্ধি। যখন বেলুড় মঠে তিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আমরা বাইরের সেন্টার থেকে আসতাম, স্বামী মাধবানন্দ তখন জেনারেল সেক্রেটারি ছিলেন। তার কাছে কোন সমস্যা উত্থাপন করলে তিনি বলতেন, যাও প্রভুকে যে বল। অর্থাৎ বীরেশ্বরানন্দ মহারাজের সেই পূর্বাশ্রমের উপাধি ছিল প্রভু, প্রভুকে যে বল। আবার অনেক সময় প্রভুকে বলো মানে আমাদের কেউ কেউ ভাবত বুঝি ঠাকুরকে বলতে বলছেন। তাকে ওকে বললে উনি একটা সমাধান ঠিক বাদ করে দিতেন, এত ভরসা মাধবানন্দ স্বামী ওর উপর রাখতেন। যখন মাধবানন্দ স্বামী সাময়িক ভাবে তার সাধারণ সম্পাদকের কাছ থেকে বিরত হয়ে 2 বছর বাইরে ছিলেন, সে সময় স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ অস্থায়ী ভাবে সাধারণ সম্পাদকের কাজ করেন। তারপরে ধীরে ধীরে তো তার উপরে যারও দায়িত্ব এলো, সাধারণ সম্পাদকের দায়িত্ব এলো, তখন থেকে আমরা আরো ঘনিষ্ঠ ভাবে একসঙ্গে কাজ করবার সুযোগ পেয়েছি। তো দেখেছি কোন আর আগেও কথা হয়েছে, তিনি একটা সিদ্ধান্ত ঝট করে নিতেন আর আমাদেরও বলতেন, দেখো একটা ডিসিশন, একটা সিদ্ধান্ত নেবার আগে খুব ভাববে, তাড়াতাড়ি করে সিদ্ধান্ত নিও। যা সিদ্ধান্ত নিতেন তা অনেক সময় ভেবে ধীরে ধীরে একটু একটু করে এগিয়ে গিয়ে এক পা করে এগিয়ে সেটি পূর্ণ করতেন। এ বিষয়ে তার অদ্ভুত ধৈর্য ছিল। আমরা তাকে কখনো কখনো একসঙ্গে
কথাবার্তার সময়টা হয়তো রাগ করতে দেখেছি, কিন্তু রাগ করে কখনো তিনি একটা যে অপসিদ্ধান্ত কিছু করে বসতেন না কখনো, এবং সেই রাগ কখনো তার স্থায়ী হতো। খুব বিচার করতেন, অপরের কথাগুলিকেও ভেবে দেখতেন। সংঘনায়কের পক্ষে যে গুণগুলি একান্ত আবশ্যক সেগুলি আমরা তার ভেতরে অতি পরিস্ফুট ভাবে দেখছি। গোড়া থেকে আরম্ভ করে অনেক বিভিন্ন অবস্থার ভেতরে তাকে দেখবার সুযোগ হয়েছে, কিন্তু কখনো তিনি ধৈর্য হারা হন। আর কতগুলি বিষয়ে যে তার বিশেষ দৃষ্টি, সে কথাগুলি আরো কেউ উল্লেখ করেছেন। একটি জিনিস বলছি, ঠাকুরের মায়ের স্বামীজির স্মৃতি জড়িত জিনিস কিছু রিলিফ যা বলি আমরা, সেগুলি যাতে খুব ভালোভাবে সংরক্ষিত হয় তার জন্য উনি সর্বদা যত্নবান থাকতেন, এবং তার নাম করে আজে বাজে জিনিস তার ভেতরে না ঢুকে যায় সে বিষয়ে খুব তিনি সতর্ক ছিলেন। খুব সাবধানতার সঙ্গে এগুলি রাখবার চেষ্টা করতেন, এবং সেই সময় সঙ্গে চারিদিকে সব কেন্দ্রে জানানো হয়েছিল যে এগুলি যেখানে যেখানে আছে তারা যেন তা চিহ্নিত করে এখানে হেডকোয়ার্টারে জানান, এবং যাতে তা যথেষ্ট ভাবে সযত্নে রক্ষিত হয় তার চেষ্টা করেন। এই স্মৃতি সম্বন্ধে কথা। এবং তাছাড়া ঠাকুরের পাঠক যারা, তাদের জন্মস্থানগুলির উপরে তার কিরকম প্রবল একটা আকর্ষণ ছিল তা বুঝতে পারেন। এই জীবনের সায়ান্নে তিনি নিজেই এক প্রস্তাব করে বারাসত এবং শিগরাকুলিগ্রাম অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজের জন্মস্থান এবং স্বামী শিবানন্দ মহারাজের জন্মস্থানে যে দুটি আশ্রম গড়ে উঠেছে তাদের বেলুড় মঠের অন্তর্ভুক্ত করার প্রস্তাব তিনি নিয়ে আসেন। একটি মিটিং এ ওই সময় একসঙ্গে ওই দুটি আশ্রম নেওয়া হলো, এবং আগরতলায় সেখানে তিনি অনেকবার গেছেন এবং বহু ভক্ত তার কৃপা লাভ করেছে, সেই আশ্রমটিকে অন্তর্ভুক্ত করার আগ্রহ প্রকাশ করেছে। আমাদের মনে হয়েছিল এটা যেন তিনি তার শেষ কর্তব্য করে যাওয়ার মতো করে। এত জোর দিয়ে তিনি ওইভাবে প্রস্তাব নিজের করা সাধারণত করতেন, ওই বিষয়টা দেখেছি। তারপরে প্রত্যেক দৈনন্দিন জীবনের ভেতর দিয়ে মানুষের প্রকৃত পরিচয় পাওয়া যায়। তিনি কখনো কোনো অসুবিধার জন্য নিজে যে বিরক্ত হওয়া তা হতেন, এবং অ্যাডজাস্টমেন্ট নিজেকে খাপ খাইয়ে নেওয়া পরিস্থিতির সঙ্গে সর্বদা অম্লান বদনে করেছেন, এবং কখনো এর জন্য তাকে বিচলিত হতে আমরা দেখি। প্রত্যেক ঘটনায় এরকম দেখবার আছে। আমাদের একসঙ্গে আমরা রাজকোটে ওই জায়গায় তাকে নিয়ে যাবার সৌভাগ্য হয়েছিল, একসঙ্গে ঘুরেছি, দেখেছি হাজারো অসুবিধা হলেও তিনি কখনো নিজের অসুবিধাকে প্রকাশ করতেন না বা তাতে বিরক্তি বোধ করতেন। আর তো আমরা সকলেই শুনেছি তার ভেতরে এনার্জি ছিল অফুরন্ত, শরীরের ভেতরে অস্থি মাংস সব যেন যে এনার্জিতে পরিণত হয়েছে। এত অদ্ভুত শক্তি কোথা থেকে আসতো তার ওই শরীরে বুঝি না। দীর্ঘ পথ আমরা ঘুরেছি, কোনোদিন তিনি ক্লান্তি বোধ করেননি, কোনোদিন বলেননি যে না আর এখন পারবো না, যাব না। সব জায়গায় অম্লান বদনে গেছেন এবং যে সমস্ত খুঁটিনাটি কর্তব্য যা অনুষ্ঠান করেন। এই বিশেষ আকর্ষণ তার বললুম যে ঠাকুরের বার্ধক্যের স্মৃতি, ঠাকুর মহান কত উৎসাহ নিয়ে এই কাজ দেখেছেন এবং এর উন্নতি হচ্ছে দেখে কত আনন্দ প্রকাশ করেছেন। বিশেষ করে এগুলি লক্ষ্য করবার জিনিস সাধারণ মানুষের প্রতি যে দরদ, এই সাধারণ মানুষ বলতে বাইরে যেমন আমাদের মঠের সন্ন্যাসী ব্রহ্মচারীদের প্রতিও এইরকম। কেউ কোথাও অসুস্থ আছে, তিনি ভক্তরা তাকে যেসব জিনিস পাঠিয়ে দেয় তিনি সেগুলি তাদের সেবায় লাগাবার জন্য পাঠিয়ে দিচ্ছেন।
এবং অনেক সময় যে পাঠাচ্ছে তাও হয়তো খবর দিতেন না, কোথায় খোঁজ করতেন, তার কি দরকার, তাকে সেই জিনিসটি ঠিক যথাসময়ে দেওয়ার চেষ্টা করতেন। এইভাবে সংঘের সেবা খালি সংঘ নায়ক হিসেবে নয়, সাধারণ একজন সংঘের কর্মী হিসেবেও তাকে এই বিষয়তে তৎপর আমরা দেখতে পেতাম সব জায়গায়। আর আগেই বলেছি, একটা সিদ্ধান্ত জট করে করা কখনো তিনি পছন্দ করতেন না। আমাদেরও বলতেন যে তাড়াতাড়ি সিদ্ধান্ত করবে না, ভেবে চিনতে সব দিক অগ্র পশ্চাৎ বিচার করে তবে করবে। তাড়াতাড়ি করে করলে ভুল হয়, ধীরে করো, কিন্তু যাতে সঠিকভাবে সিদ্ধান্ত হয় তার চেষ্টা করো। আরেকটি জিনিস অনেকে হয়তো জানেন যে যখন সারদা মঠ প্রতিষ্ঠিত হয় তার পূর্ব থেকে তিনি এই সারদা মঠের জন্য বিশেষ চেষ্টা করে অর্থ সংগ্রহ করার কাজে লেগেছিলেন, এবং আমি দেখেছি তাকে এই জন্য বম্বে গেছেন, বম্বে আশ্রমে যে সেখানে বম্বে শহরের ভক্তদের কাছ থেকে অর্থ সংগ্রহের চেষ্টা করছেন। এবং সে চেষ্টা খুব সহজ সাধ্য ছিল, কারণ বম্বে আশ্রম আমাদের ঘাড়ে, শহর থেকে যেটা প্রায় 12 মাইল দূর, সেই 12 মাইল দূর যাওয়া, ভক্তদের যারা দিতে পারে এরকম তাদের কাছে যে বলেই প্রেস করে তাদের কাছ থেকে অর্থ সংগ্রহের চেষ্টা করা বেশ কিছুদিন করছিলেন, আরো হয়তো করতেন, কিন্তু মঠের কোন জরুরি কাজের জন্য টেলিগ্রাম যাওয়ায় করতে পারলেন না, ফিরে এলেন। এই বিষয়তে আমরা আগ্রহ দেখেছি, কি আগ্রহে তিনি এই মঠটি প্রতিষ্ঠিত হয় তার চেষ্টা করেছেন, স্বামীজির বাণী বলে, স্বামীজির আদর্শ বলে, এবং তার জন্য নিজে খেটেছেন। এবং তারপরেও দেখেছি তিনি এই মঠের যাতে কোনো সুবিধে অসুবিধে কিছু থাকলে ন্যায়রা বলতেন, এবং তিনিও তার জন্য যথাসাধ্য চেষ্টা করতেন তাদের সমস্যার সমাধানের। এইরকম প্রত্যেক জায়গায় ছোট ছোট আশ্রমগুলিতেও যাতে তারা, যেহেতু দূরে লোক, শহরের বাইরে লোক, তাদের আয় সম্পদ কম, তার জন্য তাদের যাতে কষ্ট ভোগ করতে না হয় তার জন্য সাহায্য যথাসম্ভব নানান রকম করে চেষ্টা করে করতেন। সংঘের একটা সামগ্রিক দৃষ্টি দিয়ে দেখা, সংঘের প্রত্যেকটি অঙ্গ যে সমভাবে প্রয়োজন সংঘেরই তারা অঙ্গীভূত, এবং ঠাকুর সংঘরূপী, সুতরাং প্রত্যেক জায়গায় যে তার সম্মান দিচ্ছেন, তার সেবা দিচ্ছেন, এটি দেখবার জিনিস। আর ওই যে স্বামীজির ঠাকুরের ভাব প্রচারের উপরে কত জোর দেওয়া, একেবারে যতক্ষণ ছেড়েছেন এই বিষয়ে জোর দিয়েছেন, বারবার বলছেন আমাদের যত সব প্রকাশন বিভাগ আছে বিভিন্ন আশ্রমেতে, তাদের সকলের কর্তব্য যাতে তারা অল্প মূল্যে অথবা বিনামূল্যে এইসব গ্রন্থ প্রকাশ করে সাধারণ প্রচার করে। এই প্রচারের উপরে তিনি বরাবর যেটা নিজেও করেছেন, যখন তিনি দায়িত্ব নিয়েছিলেন, এবং অপরকে দিয়ে পরে করিয়েছেন। এইসব কাজে তার উৎসাহ অপরিসীম আমরা দেখি। এবং আগে বলেছি যে নিজের সুবিধা অসুবিধা কখনো ভাবতেন না, সাধারণ জীবন ছিল, অতি সামান্য জীবন। এখানে তিনি বেছে নিয়েছিলেন একে ওই এখন যে বাড়িতে তিনি আছেন নিচে, তারই উপরে ছাদের উপরে একটি ছোট্ট ঘর, সেই ঘর আবার কিরকম বৃষ্টির সময় জলে ভিজে যেত, সেই ঘরে থাকতেন, সেখানে কোনো বাথরুম ছিল না, তার ভেতরে তিনি থেকে ওই যা কাজ চালাতেন, তখন তিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তখন ওখানে তিনি বাস করেন। এইরকম সাধারণ ভাবে জিনিসপত্র বেশি ব্যবহার করতেন না, অল্প স্বল্প পোশাক পরিচ্ছদের কোনো বৈচিত্র্য ছিল না, খুব সাধারণ ভাবে, কিন্তু সূক্ষ্ম বুদ্ধি অনুসারে তিনি যেভাবে সঙ্গের সেবা করেছেন সেটা ভাবলে অবাক হয়েছে। শেষ পর্যন্ত, বলে যে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রায় সেই রকম আক্ষরিক ভাবে তিনি সেবা করে গেছেন। এই সেবার কাজ আমাদের দৃষ্টান্ত হয়ে থাকে। আমরা তাকে সঙ্গ গুরু রূপে দেখছি, তার কথা
বিশেষভাবে মনে রাখবা যে গুরু হলেন ঠাকুর স্বয়ং। ঠাকুর স্বয়ং গুরু। আর আমরা সব যারা তার প্রতিমা বা প্রতীক, তাদের নিজেদের কেবল সেই ভাব প্রচারের যন্ত্ররূপেই ভাবতে হয়। এই কথাটুকু বিশেষ করে সব জায়গায় তার জীবন কাহিনী সম্বন্ধে অনেকে শুনতে চাইতো, তার জন্ম তারিখ শুনতে চাইতো। তিনি আগেই বলা হয়েছে যে তিনি এসব কখনো বলতেন। কারণ এই যে এক একটি গুরুবার এক একটি ব্যক্তিকে নিয়ে এটার তিনি অত্যন্ত বিরোধী ছিলেন। তিনি বলতেন ঠাকুরই একমাত্র সঙ্গের গুরু সব, কাজেই আর বাকি যারা তারা সব তারই যন্ত্র। সেই যন্ত্রই নিখুঁত হবে যে যন্ত্র নিজের অভিমান কিছু রাখবে না, অভিমান ভুলে তার হাতে নিজেকে ছেড়ে দিয়ে তার কাজে নিজেকে আত্মসমর্পণ করতে পারবে। সেই হলো ঠিক ঠিক নিখুঁত যন্ত্র। এবং সেই যন্ত্র হিসেবে তিনি দীর্ঘকাল কাজ করেছেন। হয়তো অনেক সময় কারো হয়তো অনিচ্ছাতেও জোর করে অনেক কিছু করিয়েছেন, সেজন্য হয়তো তিনি কারো কারো কাছে কখনো অপ্রিয় হয়েছেন। কিন্তু আসল কথা তার নিজের কোনো এর ভেতর সে স্বার্থবুদ্ধি ছিল। সংঘের কল্যাণের জন্যই তিনি সব করেছেন এবং সেই সংঘের সেবা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি করে গেছেন। আমাদের এখন তার কথা যখন আলোচনা করছি স্মরণ রাখতে হবে যে আমরা নিজেদের সেই ঠাকুরের যন্ত্ররূপে মনে করি। আর তিনি তার জীবন যেভাবে আমাদের কাছে দেখিয়েছেন সেই জীবন আমাদের অনুকরণীয়। এই কথা যেন আমরা মনে রাখি এবং ধীরে ধীরে আমাদের জীবনকেও সেইভাবে তৈরি করি ঠাকুরের যন্ত্র হিসেবে যাতে কাজ করতে পারে, নিজের অভিমান ত্যাগ করে সেইভাবে ঠাকুরের সঙ্গের কাছে আত্মসমর্পণ করা। এটি আমাদের সাধু ব্রহ্মচারী শুধু নয়, গৃহস্থ ভক্ত অনুরাগী তথা সকলের প্রতি যে আমাদের সঙ্গ মানে সেই বিশাল সঙ্গ ঠাকুর, সেই দেহরূপী সঙ্গ, তার ভেতরে সবাই ত্যাগী আছে, গৃহস্থ আছে, ভক্ত আছে, সকলের ভেতরে আছে। এবং আমরা প্রত্যেকে যেন এই ঠাকুরকে ঠাকুর দিয়েছেন আমাদের, তার সদ্ব্যবহার করে আমাদের সব মান অভিমান ত্যাগ করে যেন এই সঙ্গের কারণে আত্মসমর্পণ করে নিজের জীবনকে সার্থক করি। এবং তারপরে আমাদের নিজের জীবনের সার্থকতা সঙ্গের করলেন এবং শুধু সঙ্গের নয়, দেশেরও করলেন। আমরা আজ ভগবান রাম কাছে প্রার্থনা করি, মা সারদা দেবীর কাছে প্রার্থনা করি, স্বামীজির কাছে প্রার্থনা করি, স্বামীর আশীর্বাদে আমরা যেন আমাদের যতটুকু সামর্থ্য তার দ্বারা আমরা সঙ্গের সেবা করে, দেশের সেবা করে, জগতের কল্যাণ করে আমাদের জীবন